স্ল্যাবের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পের রেলিং বসানো শুরু, সংযোগ সড়কের গার্ডার নির্মাণও শেষ, বেড়েছে কাজের গতি, নির্ধারিত সময়েই উদ্বোধনের আশা। একসময়ের রিকশা চালক ও বাদাম বিক্রেতা এরশাদ আমিনুল ব্রাদার্স এখন 500 কোটি টাকার মালিক। প্রতারণার জাল ছড়িয়েছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রামেও। প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন। এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা জার্মানিতে চলতি সপ্তাহে -25 ডিগ্রিতে নামার আশঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পদ্মা সেতু প্রকল্পে স্ল্যাব বসানোর পাশাপাশি এখন সড়ক পথের জন্য রেলিং বা প্যারাপেট ওয়াল বসানো শুরু হয়েছে। ওয়ালের বেশিরভাগই তৈরি হয়ে গেছে। সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডার নির্মাণ শেষ, আর স্থাপন বাকি মাত্র 84টি। সেতুর সার্বিক অগ্রগতি 84 ভাগ, আর মূল সেতুর অগ্রগতি 92%। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতুর কাজ চলছে সমান তালে, আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে মূল নকশার সবকিছু। সেতু ক্রমেই যান চলাচল উপযোগী হচ্ছে। স্ল্যাব বসানোর পাশাপাশি এখন উপরতলায় রেলিং বা প্যারাপেট ওয়াল বসানোর কাজ শুরু হয়েছে। 1 মিটার উচ্চতার রেলিং টেনে এনে বসিয়ে দেওয়া হচ্ছে। উচ্চতার 800 মিটার কংক্রিট এবং 200 মিটার রেলিং পোস্ট। গত বছরের 10 ডিসেম্বর সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমান হওয়ার পর সব কাজেই গতি পাচ্ছে। সেতুর উপরে এখন কর্মীদের অবিরাম ব্যস্ততা, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। একদম শেষ পর্যায়েরই ফিনিশিং আইটেম হিসেবে রেলিংটা আসছে। রেলিংগুলো বসে গেলেই আমাদের পদ্মা সেতুর আর বেশি একটা বেগ পেতে হবে। পদ্মা সেতু প্রায় শেষের দিকে চলে আসছে। দুই পাশের ভায়াডাক্টের কংক্রিট বসানো এবং রেলিং এর কাজটা এখন খুব দৃশ্যমান হচ্ছে, মানে খুব দ্রুত গতিতে আগায় চলছে। 2014 সালের ডিসেম্বরে শুরু হওয়া মূল সেতু নির্মাণের অলংকারিক কাজ চলছে এখন, তবে ফিনিশিং কাজে একটু সময় বেশি লাগবে। আমরা সব মিলাই আমরা আশা করছি ইনশাআল্লাহ জুন 2022-এর আগেই প্রকল্প কাজ শেষ হবে। 4 লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার থাকবে। উপরতলায় রোডওয়ে স্ল্যাবের সাথেই রড যুক্ত করে সরাসরি ঢালাই দিয়ে রেলিং এর সমান 1 মিটার উচ্চতার এই ডিভাইডার নির্মাণ করা হবে। সেতুতে 2 মিটার দীর্ঘ 12,000 প্যারাপেট ওয়াল স্থাপন হবে। এরই মধ্যে 8,700 তৈরি হয়ে গেছে, আর স্থাপন হয়েছে 176টি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছেন দ্বিতীয় কোচ রওনা দেবে 23 এপ্রিল। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান। রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে। সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ।
যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল। তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা প্রসঙ্গ। স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নিতে গণটিকাদানের তৃতীয় দিনে গতকাল কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন সাধারণ মানুষ। রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে দিনভর ছিল দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ব্যবহারে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ আগ্রহ বাড়িয়েছে সাধারণ মানুষের। 40 যে কোনো নাগরিকই নিবন্ধন করে টিকা নিতে পারছেন। ভ্যাকসিন নেওয়ার পর জ্বর, অ্যালার্জির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ঘড়ির কাঁটায় তখনও সকাল 9টা হয়নি। এরই মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র ভ্যাকসিন প্রত্যাশীদের ভিড়ে জমজমাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 করা হয়েছে সোমবার। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। ভ্যাকসিন দিয়ে খুব ভালো লাগছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমার হার্টে 2টা রিং পড়া আছে, আমি হাইপারটেনসিভ পেশেন্ট, আমার কোনো অসুবিধা হয় না। টেরিফাই নেই যে আমাকে ইনজেকশনটা পুশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হালকা জ্বর কিংবা গা ব্যথায় ভয়ের কিছু নেই, তবে অ্যালার্জি হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। প্রাথমিকভাবে সবাইকে রাখা হচ্ছে 30 মিনিটের পর্যবেক্ষণে। যেখানে দেওয়া হয়েছে ওই স্থানে ব্যথা অথবা ফুলে যাওয়া বা লাল হওয়া, একটু জ্বর হওয়া অথবা গায়ে ব্যথা, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, এই হচ্ছে সর্বোচ্চ, এই বিষয়গুলি সাধারণত ঘটে। এদিকে ভিড় বেশি হলেও রেজিস্ট্রেশন থাকলে টিকা নিতে সময় লাগছে না খুব একটা। তবে বিশেষ ক্ষেত্রে করা হচ্ছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। কেউ কেউ রেজিস্ট্রেশন করেনি এবং তারা আমাদের বঙ্গবন্ধু হাসপাতালে এখানেই হচ্ছিল পাওয়ার মতো ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্টলি এখানে আমরা করাই দিচ্ছি। যে আমাদের ক্যাপাসিটি তো 1200, যখন আনকাউন্টেবল যদি চলে আসে তখন তো ভ্যাকসিনের পাওয়ার একটা ব্যাপার আছে, আমার ক্যাপাসিটিও তো সেই পরিমাণ হবে না। প্রথম 2 দিনে টিকা নিয়েছেন প্রায় 80,000 মানুষ, আর এ সময় সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন প্রায় 5.5 লাখ টিকা প্রত্যাশী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি মাসের শেষে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরাসরি যুক্তরাজ্য থেকে আসবে। এ দফায় বিনামূল্যে 1,31,000 ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে ঢাকা মেডিকেলের কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একথা বলেন। এদিকে সচিবালয় ক্লিনিকে টিকা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, 1 সপ্তাহের মধ্যে টিকা দেয়া হবে প্রাথমিক শিক্ষকদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি। চিকিৎসক, নার্সদের পাশাপাশি কেন্দ্রে যেয়ে রেজিস্ট্রেশনের পর টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। 40 বছর বয়স হলে যে কেউ নিতে পারবে, এটা খুবই ভালো ডিসিশন। এখন জনসংখ্যার একটা আরো বেশি অংশ এই টিকার কভারেজে চলে আসলো। টিকা নিয়ে কোনো ভয় নেই, জ্বর হলে একটু হতে পারে, এটা স্বাভাবিক। এই ভয়টা কেটে গেলে অনেকেই টিকা নিতে আসবে। মঙ্গলবার দুপুর 1:45টায় ডিএমসির টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। টিকা নিয়ে মানুষের মধ্যে ভীতি দূর হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, চলতি মাসের শেষে কোভ্যাক্স সুবিধায় 1,31,000 ভ্যাকসিন আসবে বিনামূল্যে বাংলাদেশে। আমরা আমাদের সিরামের ক্রয়কৃতটা নিয়ে আসছি, একই সাথে কোভ্যাক্স গ্যাবি অ্যালায়েন্সের এটাও পাচ্ছি, আরও কিছু ফাইজারেরও পাচ্ছি। সব মিলিয়ে আমাদের ভ্যাকসিনের কোনো সংকট হবে না ইনশাল্লাহ। 10 জন না হলে পরে একটা ভাইলে 10টা ডোজ থাকে, তাহলে ওয়াস্টেজ হবে। তো যেই সমস্ত জায়গাতে এই ব্যাপারটা ঠিক মতন মানা হবে না, সেখানে ওয়াস্টেজ বেশি হবে। তবে আমরা হিসাব করে দেখেছি এটা এখনও 10%-এর মতন হয় নাই। প্রতিদিন 500 জনকে টিকা দেবার লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন তা 700 ছাড়িয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, এবং এটা যেটা আরেকটা বিষয়, সেটা যে ম্যাক্সিমাম লোক কিন্তু 10টা 10:30টার ভিতর আসছেন। তো ওই সময়টাতে একটু রাশও থাকে, কাউকে ওয়েটিং টাইমটা বেড়ে যাচ্ছে তখন। তো যদি এই প্ল্যানিংটা যদি স্প্লিট করে যে 10টা 11টা 12টায় কেউ প্ল্যান করলো,
তাহলে ভিড়টা কিন্তু যখন এখন অনেক ভিড় কম, তো এইভাবে যদি একটু প্ল্যান করে আসে তারা কিন্তু এসে সাথে সাথে দিতে পারবেন। এদিকে শিগগিরই সারা দেশে স্কুল খুলে দেওয়ার লক্ষ্যে চলতি সপ্তাহেই দেশের প্রাথমিক শিক্ষকদেরকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সকালে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা গ্রহণের পর তিনি একথা বলেন। আমরা যে কোনো সময় স্কুল খুলে দেব, 7 দিনের ভিতরে টিকা নেওয়া শেষ করবো ইনশাল্লাহ। আমার শিক্ষকদের, আমার যারা আছেন টিকার আওতায়, যারা পড়বেন 40 ঊর্ধ্ব বয়সের, সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করব। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা মেডিকেলে চলবে টিকাদান কর্মসূচি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। একসময় রিকশা চালক আর বাদাম বিক্রেতা, এরপর যেন আলাদিনের চেরাগের স্পর্শে বনে যায় কোটি কোটি টাকার মালিক। বলছি এরশাদ আমিনুল ব্রাদার্সের কথা। প্রতারণার মাধ্যমে লাখ টাকার সম্পদকে কোটি টাকা দেখিয়ে নিয়েছেন 300 কোটি টাকা ব্যাংক ঋণ। এই দুই সহোদর এখন অন্তত 500 কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। তাদের প্রতারণার জাল রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত। সেলিয়া সুলতানার রিপোর্ট। এরশাদ আমিনুল ব্রাদার্স, এক সময়ের রিকশা চালক, বাদাম বিক্রেতা। এখন এই দুই ভাইয়ের সম্পদের পাহাড় রয়েছে। ঢাকায় একাধিক বাড়িসহ গাজীপুর, সাভার, চট্টগ্রাম ও রাজশাহীতে অঢেল স্থাবর মালিক তারা। কোটি টাকার গাড়িতে চড়েন। ঢাকায় রয়েছে ইট বালু, সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় সাধুর মোড়ে বিলাসবহুল বাড়ি। রাজশাহীর ভদ্রা, নওদাপাড়া, আমচত্বর এলাকায় এরশাদ ব্রাদার্স কর্পোরেশন সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। রাজশাহী শহরেই 30 বিঘা জমির মালিক। ব্যাংকের কাগজপত্রে বিঘা প্রতি 15 লাখ টাকা জমি হয়ে যায় কোটি টাকা। দুদকের অনুসন্ধান শুরু হলে যার অনেক সাইনবোর্ডই রাতারাতি তুলে নেন দুই ভাই। রিকশা চালক থেকে শুরু করে প্রতিষ্ঠা হওয়ার জন্য যা যা করার দরকার সবই করছে আর কি। বাইপাসের দিকে অনেক জায়গা নাম লেখা দেখেছি, এরশাদ ব্রাদার্স, এগুলা নাম লেখা দেখেছি, এখন দেখতে পায় না। তো যে এরশাদ সাহেব নাকি আগে আপনার রিকশা চালক ছিল, মাঝখানে আপনার ব্যবসা করে উন্নতি করছে। 3 জায়গাতে আমি সাইনবোর্ড দেখেছি, যে গোডাউন পাবেন ওই সামনে গেলে। দুদকে আসা অনুসন্ধানের তথ্য মতে সব সম্পদই এরশাদ আমিনুল করেছেন জালিয়াতি করে। লাখ টাকার সম্পদ কোটি টাকা দেখিয়ে ব্যাংক ঋণ নিয়েছেন। এর মধ্যে এবি ব্যাংকের মামলায় গত বছর 16 সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে দুই ভাই। অন্যদিকে দুদকের অনুসন্ধানে দুই সহোদরের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ব্যাংক ঋণ নিয়ে তা বিদেশে পাচারের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এরশাদ আলী সহ তার 5 জন সহযোগী পদ্মা মাল্টিপারপাস ব্রিজে পাথর সরবরাহের নাম করে 2টি চাইনিজ কোম্পানির নামে 5টি ভুয়া ওয়ার্ক অর্ডার সৃষ্টি করেন এবং উক্ত ওয়ার্ক অর্ডারের বিপরীতে ঋণ প্রদান দেখিয়ে 114 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সুদ আসলে এর পরিমাণ দাঁড়িয়েছে 154 কোটি টাকার উপরে। এরশাদ আমিনুল ছাড়াও এবি ব্যাংকের 22 কর্মকর্তা ঋণ জালিয়াতির অভিযোগে শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পিকে কাণ্ডে জড়িয়ে গেলেন তার আয়কর কর্মকর্তা পরিবারের 3 জন। এর মধ্যে গতকাল দুপুরে কাশিমপুর কারাগার থেকে দুদকে নিয়ে আসা হয় আয়কর আইনজীবী সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধাকে। অন্যদিকে অর্থ পাচারের সূত্র খুঁজতে গিয়ে সুকুমার মৃধার ভাইয়ের ছেলে অসীম কুমার মিস্ত্রিকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুদকের জিজ্ঞাসাবাদে এসেই ধরা পড়েছিলেন পিকে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা। গত 21 জানুয়ারি আদালতের দেয়া 3 দিনের রিমান্ড শুরু হয় মঙ্গলবার থেকে। তার বিরুদ্ধে অভিযোগ, বাবা সুকুমার মৃধার সাথে পিকের সম্পদ দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য পিকের নিয়ন্ত্রণাধীন উইন্টার ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালকও করা হয় অনিন্দিতাকে। এই কোম্পানির নামে ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ভুয়া ঋণ তুলে নেন 168 কোটি টাকা, যা বিভিন্ন ব্যাংক হিসাবে পাচার করা হয়। এদিকে গতকাল গ্রেফতার সুকুমার মৃধার ভাইয়ের ছেলে অসীম কুমার মিস্ত্রিকে আদালতে নেওয়া হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, সুকুমার মৃধার অবৈধ সম্পদের 20 কোটি 70 লাখ টাকা বিভিন্ন ব্যাংকে পাচার করতে সহায়তা করেন অসীম, যার পেছনে পিকে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানায় দুদক সূত্র। এখন পর্যন্ত পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় 33 জনকে আসামি করে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের আলো ফুটতে না ফুটতেই জমে উঠেছে রাজধানীর অন্যতম পাইকারি মাছ বাজার সোয়ারিঘাট। অন্যদিনের মতো ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম বুড়িগঙ্গা পাড়ের এই ঐতিহ্যবাহী মাছ বাজারটি। সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ মামুন, মাছে ভাতে বাঙালি বলতে যা বোঝায় সেটাই কিন্তু বলা চলে যে এই ধরনের বাজারে গেলেই বোঝা যায় সেটি। এবং আমরা সকাল থেকে দেখছি যে সোয়ারিঘাটের যে বাজার সেটি কিন্তু একদম জমে উঠেছে, সেটি বলা
কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে যে সাধারণত 6টা থেকে এটি জমে ওঠে, কিন্তু আজকে কিন্তু আমরা যেহেতু দেখছি যে বেশ কুয়াশা রয়েছে, সে কারণে হয়তো এই মুহূর্তে দোকানের সংখ্যা বা ক্রেতার সংখ্যা কিন্তু কম রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সোয়ারিঘাট কিন্তু সেই রাজধানীর একটি অন্যতম পুরনো একটি বাজার, এবং সেটি মূলত 1850 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, এবং সেই বাজারে কিন্তু প্রায় 700-র মতো কিন্তু আড়তদার রয়েছেন। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে সোয়ারিঘাটে মাছ যে বিক্রির যে প্রক্রিয়া, সেটি কিন্তু একটু অন্যরকম। সেটি হচ্ছে যে আমরা জানি যে এখানে মূলত আপনার হালি দরে মাছ বিক্রি হয়, সেটি ছাড়া ছোট মাছ কিন্তু মূলত বিক্রি হয় পলিথিনে করে, অর্থাৎ একটি ব্যাগে যে পরিমাণ মাছ থাকে সেটা কিন্তু কিনতে হয়, সেটার কিন্তু কোনো ধরনের কোনো কেজি নেই, যা মাছ রয়েছে সেটা কিন্তু কিনতে হবে ক্রেতাকে। এবং সাধারণত আমাদের এই রাজধানী ঢাকা শহরে যে বাজারগুলো রয়েছে, কারওয়ান বাজার বা অন্যান্য বাজারগুলো, সেই বাজারগুলোতে মূলত কিন্তু যে আড়তদাররা রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু এসে সোয়ারিঘাট থেকে কিন্তু মাছ কিনে নিয়ে যান। সেটি ছাড়াও কিন্তু পাড়া মহল্লায় যে যে বাজারগুলো রয়েছে, সেখানেও কিন্তু মূলত এখান থেকে নিয়ে আসা হয় বা নিয়ে যাওয়া হয়। তো আমরা সকাল থেকে দেখছি যে মাছের যে ট্রলারগুলো সেগুলো ভিড়ছে বুড়িগঙ্গায়, এবং যেহেতু নদী পথ রয়েছে, সে কারণে কিন্তু এক ধরনের সুযোগ রয়েছে যে মাছ বেশি ভেড়ার। তো সেই জায়গা থেকে সপ্তাহের প্রতিদিনে কিন্তু সেটি চলে, শুধুমাত্র বন্ধের দিন অর্থাৎ 2 ঈদের দিন ছাড়া কিন্তু সারা বছরই মূলত সেটি চলে আসছে। এবং সেটি আপনাকে এর আগেও বলছিলাম যে 1850 সালে সেটি কিন্তু স্থাপিত হয়, এবং সেই থেকে কিন্তু সেটি চলে আসছে। তো মামুন, আপনি যেমনটি জানেন যে সোয়ারিঘাটের যে মাছ বাজার, সেটি কিন্তু বেশ পুরনো, এবং সাধারণত বলা চলে যে প্রতিদিন 20 থেকে কিন্তু 30 লাখ টাকার মাছ কিন্তু এখানে বিক্রি হয়, যদিও আজ কিন্তু ক্রেতা কিছুটা কম রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সব ধরনের মাছই রয়েছে এই সোয়ারিঘাটে, ছোট মাছ, বড় মাছ। আমি যদি নামগুলো বলি তাহলে বলতে হয় যে পুঁটি মাছ, যা আপনি হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সেটি ছাড়াও আমরা সকালবেলা দেখেছি যে বোয়াল মাছ, সেটি ছাড়াও আপনার পাঙ্গাস মাছ, যা আর কি কম দামের হয়ে থাকে, এবং সেটি মূলত আসলে বলা হয় যে গরিবের যে আমিষের চাহিদা, সেটি কিন্তু এই পাঙ্গাস মাছ দিয়ে পূরণ হয়ে থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন হয়তো বোয়াল মাছ একটি, এবং সেখানে তার পাশে চিংড়ি মাছ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে ক্রেতারা কিন্তু এখানে আসছেন, সব দোকান কিন্তু এখনো খোলে নেই, তারপরে কিন্তু যা ক্রেতা যা বিক্রেতা রয়েছেন সেটি কিন্তু আসলে কম নয়। তো আমরা একটু কথা বলতে চাই কয়েকজন বিক্রেতার সঙ্গে, আমরা শুনতে চাই যে কেমন দামের আসলে মাছগুলো বিক্রি হচ্ছে। একটু বলবেন যে কেমন দাম মাছের আজকে? মাছের দাম কমই। কম কেন মাছের দাম? এটি ভাই 500 না ভাই। ভাই এই সরকারের সাথে মেলা করেন, আমরা দেখছি যে আসলে উনি যেহেতু এই দোকানের মালিক নন, উনি যেহেতু শ্রমিক, সে কারণে উনি আসলে বললেন যে সামনে যিনি রয়েছেন, অর্থাৎ ওনার যিনি আড়তদার রয়েছেন, ওনার যিনি মালিক রয়েছেন, উনি তার সাথে কথা বলতে বললেন। ওনার দাবি অনুযায়ী যে মাছ আজকে কম রয়েছে, কারণ মাছের আসলে যে যোগান সেটি আসলে কম। সেটা ওনার যেটি পরামর্শ, সেটি কিন্তু হচ্ছে যে আসলে মালিকের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো। তো একটু কথা বলি ভাই, কেমন দাম মাছের? মাছের দাম তো যে বিভিন্ন ধরনের মাছ, আইল মাছ, পাবদা, বোয়াল, চিংড়ি, এটা বিভিন্ন ধরনের দাম আছে। আজকে আমরা দেখছি যে দোকানের সংখ্যাও কম, মনে করেন যে ক্রেতার সংখ্যাটাও কম, এটি কেন? এটা আসবো, এটা এখন শীতের দিন তো, একটু পরে আসবো। সাধারণত আমরা জানি যে সেটি শুরু হয় সকাল 6টার সময়, আর 10টার আগে শেষ হয়ে যায় নাকি? কেমনই তো নাকি? ভালো মাছ মনে করেন যে 8টা সাড়ে 8টার মধ্যে মাছ শেষ। আর যেটি চাষের মাছ তো অলরেডি বাজে হচ্ছে 7টা, তো এখনো তো সেই হারে তো নাই, ক্রেতা নাই। ক্রেতা আসবো তো, ক্রেতা তো আসবো, এখন শীতের দিন তো, একটু পরে আসবো। আধা ঘন্টা পরে দেখবেন যে ক্রেতা অনেক আসবো। এমনিতে আপনারা মাছ যে মানে বেচছেন, কেমন দাম পাচ্ছেন আপনারা? যেমন গুলসা 400 টাকা কেজি, পাবদা 450, বোয়াল 300, বোয়াল 450, চাপলা 300, বাতাসি 450, কাটলা 350, ঘাওড়া 550, মেনি 350, এই। আচ্ছা ভাই, তো যেমনটি শুনছিলাম মামুন, সেখানে কিন্তু আসলে সব ধরনের মাছে কিন্তু আমরা দেখছি যে এর আগেও অন্যান্য দিনের মতো কিন্তু সকাল থেকে এটি আসলে শুরু হয়। কিন্তু আমরা যদি জানি যে এই বাজারটা কিন্তু সকাল 6টায় শুরু হয় এবং 9টায় কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু শীতকাল, তো বিক্রেতারা বলছেন যে সেটি আসলে শুরু হচ্ছে 7টার দিকে, অর্থাৎ কম রয়েছে
ক্রেতা এবং বিক্রেতা। তো সেই জায়গা থেকে ওনারা ধারণা করছেন যে হয়তো আর একটু বেলা বাড়লে হয়তো সেই ক্রেতার সংখ্যাটি আরও বাড়তে পারে। তো আপনাকে জেনে রাখি মামুন যে এই বাজারটিতে আসলে সব ধরনের মাছই পাওয়া যায়, যেমনটা আমি বলছিলাম। এবং শুধু যে পাইকারি ক্রেতারাই হাসেন তাই নয়, আমরা অনেক সময় দেখেছি যে এখানে কিন্তু খুচরা পর্যায়ে যারা ক্রেতারা আছেন তারা কিন্তু সেখানে হাজির হন এবং অনেকেই কিন্তু সেখানে আসলে মাছ কিনতে এসে ভাগাভাগি করে কিন্তু তারা মাছ কিন্তু কিনে নিয়ে যান। এবং তেমনটি আমরা দেখছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস মাছ রয়েছে, সবই কিন্তু জীবন্ত। এবং আমি যদি বলি আপনাকে যে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, চাঁদপুর, বরিশাল, কুলিয়ারচল, যশোর এবং সাতক্ষীরা সহ কিন্তু দেশের নানা অঞ্চল থেকে কিন্তু সেখানে মাছ নিয়ে আসা হয়। এবং সেটি ছাড়াও এখান থেকে কিন্তু ঢাকা শহর সহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সেখানেও কিন্তু সেগুলো সরবরাহ করা হয় এবং সেখানকার কিন্তু যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু সেখানে জড়ো হন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে আজকের যে বাজার সেটি আসলে এখনো শুরু হয়নি সেভাবে, হয়তো বেলা বাড়লে পরে সেটি আরও শুরু হতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের যে বাজার সেটি হয়তো বা 7টার দিকে শুরু হচ্ছে এবং হার কিন্তু প্রায় 2 ঘন্টা পরে কিন্তু সেটি শেষ হয়ে যাবে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। মামুন। সোয়ারিঘাট থেকে মাছ বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। ভালো দামের আশায় পেঁয়াজ চাষ করে এখন হতাশ নওগাঁর চাষিরা। জানুয়ারির শেষ সপ্তাহে 1200 টাকা মন দরে বিক্রি হলেও বর্তমানে দর কমে তা 800 টাকায় বিক্রি হচ্ছে হাটে। কৃষক বলছেন চড়া দামে কেনা পেঁয়াজের বীজ সহ এবার চাষে খরচও বেড়েছে। দফায় দফায় দর কমায় উৎপাদন খরচ উঠছে না বলেও অভিযোগ তাদের। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজের ন্যায্য দর নিশ্চিত করার তাগিদ কৃষি বিভাগের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। 1 বিঘা জমিতে চাষ করা মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত থেকে তুলে হাটে নেওয়ার প্রস্তুতি নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের কৃষক শরীফুলের। ভালো দাম পাওয়ার আশায় চড়া দামে বীজ কিনে এবার শরীফুলের মতো অনেক কৃষকই চাষ করেন পেঁয়াজ, কিন্তু মাঠ থেকে তোলা পেঁয়াজ বিক্রির জন্য হাটে নিয়ে মুখ ভার করে ফিরতে হচ্ছে তাদের। 14 কাটা পেঁয়াজ লাগাছি, আশা ছিল যে পেঁয়াজের দাম বেশি পাবো, সে পেঁয়াজের দাম এখন মনে করে একটু কম। বারবার যদি আমরা এইভাবে লস খাই তাহলে আমরা এই ফসল করা পারবো না। অক্টোবরের শেষ দিকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেন কৃষক, ক্ষেত থেকে তুলে এখন হাটে আনছেন চাষিরা। হাটগুলোতে গেল 2 সপ্তাহ আগে 1200 টাকা মন বিক্রি হলেও হঠাৎ দর কমে এখন 800 টাকায় বেচাকেনা হচ্ছে। সরকার যদি আমাদের পেঁয়াজের দাম বেশি দেয় তাহলে আমরা লাভবান হতে পারবো, না হলে আমরা অনেক লস খাবো। ইন্ডিয়ান পেঁয়াজ নামবাতে আমাদের ফলন দাম পাচ্ছে না আর কি। গেল সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। আমদানি নির্ভরতা কমাতে এবার জেলায় অধিক জমিতে পেঁয়াজ চাষে উৎসাহ দেয় কৃষি বিভাগ। তবে পেঁয়াজের ন্যায্য দর নিশ্চিত করা না হলে কৃষকরা আগ্রহ হারাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। বাজার ব্যবস্থাপনার জন্য আসলে ওই যে আমাদের আমদানি কমাতে হবে। আমদানি যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের কৃষক বেশি দাম পাবে আর কি। জেলায় 9200 হেক্টর জমিতে এবার পেঁয়াজ চাষ হয়েছে, যেখান থেকে 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। হুটহাট কল ড্রপ, 5 মিনিটের কথোপকথনে 2 মিনিটই শুনতে না পাওয়া, পড়াশোনা কিংবা দাপ্তরিক কাজে ইন্টারনেটের ধীরগতি, করোনাকালে মুঠোফোন সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ গ্রাহকদের। সেবায় চরম ভোগান্তি থাকলেও গ্রাহকের পকেট ঠিকই কাটছে মুঠোফোন অপারেটররা, যদিও মান খারাপের দায় এককভাবে নিতে চায় না তারা। বিটিআরসি বলছে মুঠোফোন সেবার মান যাচাইয়ে চলছে ড্রাইভ টেস্ট, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভোগ্যপণ্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন সরবরাহকারী ও ক্রেতাদের সাথে মুঠোফোনে কথা বলতে হয় তাকে। 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রায় 3-4 মিনিট আমার কোনো কথাই শুনতে পাই না। করোনায় অনলাইনে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, পড়াশোনা এমনকি দাপ্তরিক কাজকর্ম হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। সব সময় খালি লোডিং অ্যাপ দেখাইতেছে, অনেকক্ষণ পরে একটা পেজ আমরা লুট করতে পারছি। সেবার মান খারাপের নেপথ্যে 2টি কারণ উল্লেখ করেছে মুঠোফোন অপারেটররা। তারা বলছে উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রাহক অনুপাতে প্রয়োজনীয় তরঙ্গ নেই তাদের হাতে। আবার 2018 সালে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ায় গত 2 বছরে নেটওয়ার্ক উন্নয়নে করতে পারেনি কোনো কাজ। করোনাকালীন সময়ে কিন্তু আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে অন্ততকে ফ্রিতে দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো স্পেকট্রাম পাইনি। সো স্পেকট্রাম না পেয়ে আমি সেবাটা কিভাবে দিব, এটা আমাদের বোধগম্য না, এবং সেই সাথে আবার আমি টাওয়ার এক্সপ্যান্ড করতে পারছি না। টাওয়ার নির্মাণ না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদেরকে পাল্টা দায়ী করছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওনারা আমাদেরকে অর্ডার দেননি, এই জন্য আমরা করতে পারি নাই।
এসএলএ ঠিক হয়নি, এজন্য করতে পারি নাই। বিটিআরসি বলছে নীতিমালা অনুযায়ী কল সাকসেস রেট 97% বা তার বেশি, কল ড্রপ 2% কম থাকা, কল সেটআপ টাইম 7 সেকেন্ড, 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হবে। এসব যাচাইয়ে দেশের 300 উপজেলায় চলছে ড্রাইভ টেস্ট। তাদের সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা উচিত। সেখানে যদি কোনো ব্যত্যয় হয় তাহলে বিটিআরসি যে নীতিমালা দ্বারা পরিচালিত কোয়ালিটি অফ সার্ভিস রেগুলেশন যেটা, তো সেক্ষেত্রে সেইভাবেই বিটিআরসি অ্যাকশন। আগামী জুন মাসের মধ্যে ড্রাইভ টেস্টের কাজ শেষ হবে বলে আশা করছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ। 4 দিনের সফরে ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলা করা গাম্বিয়াকে পূর্ণ সমর্থন দেবে তার দেশ। গতকাল তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চালাতে বাংলাদেশ থেকে নার্স চেয়েছে মালদ্বীপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে আসছে মার্চে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার সফরের আগের মাসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 4 দিনের জন্য ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসেন। এ সময় মানব সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু ইস্যু, রোহিঙ্গা সংকট, পর্যটন ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন 2 পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা সফল হয়েছে জানিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান আবারও। We exchanged views on exploring new avenues of cooperation. I reiterated the support of Maldives to Bangladesh on the issue of Rohingya refugees. And together with the government of Gambia, we seek accountability for the acts of genocide committed against the Rohingya people. এ সময় ডক্টর AK মোমেন জানান, করোনার ভ্যাকসিনেশন চালাতে বাংলাদেশ থেকে কিছু নার্স চেয়েছে মালদ্বীপ। The Maldives president declare করেছেন, any workers in Maldives, foreigners including, everyone will get free vaccination in Maldives. আমরা সেখানে উইল সেন্ড সাম নার্সেস। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে 2 দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে এবং মানব সম্পদ প্রেরণ সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক সই করা হয়। শিপিং লাইন হয় তাহলে যোগাযোগটা বাড়বে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জামিনের কথা বলে কারাবন্দী আসামির পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা কারাগারের কারারক্ষী রেজাউলের বিরুদ্ধে। অভিযুক্ত কারারক্ষীর বক্তব্য আনতে গেলে সাংবাদিকদের 1 ঘন্টা আটকে রাখা হয় কারাগারে। তবে শেষ পর্যন্ত টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই কারারক্ষী। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের ভবানীপুরের স্বপ্নারানী কর্মকার ও পার্শ্ববর্তী মিরপুরের রায়হানের সঙ্গে তর্ক বিতর্কের এই দৃশ্য গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের 2য় তলার। স্বপ্নার অভিযোগ, কারাবন্দী স্বামী সুকুমারের জামিনের কথা বলে রায়হান জেলা কারাগারের কারারক্ষী রেজাউল ও রবিউল বাড়িতে গিয়ে 2.5 লাখ টাকা দাবি করে। স্বজনদের তদবিরে গত 14 জানুয়ারি উচ্চ আদালত থেকে সুকুমারের জামিনের আদেশ হয়। জামিন বাতিলের ভয় দেখিয়ে স্বপ্নার ভাসুর আনন্দ কর্মকারের কাছ থেকে 1 লাখ টাকাও নেয় রেজাউল। কারারক্ষী নিয়ে মানে ওনাদের একটু মুখের ইয়াটা কমই ছিল, ইনি বেশি চাপাই করছে আমার সাথে। আমি তো টাকাই চাইনি ওনার কাছে, আমার উকিলের সাথে কথা হয়েছে, আমার সাথে কি কথা হবে? টাকাটা দিলে জামিন ক্যান্সেল হয়ে যাবে, জামিন ক্যান্সেল হইলে কখনো আর জামিন হবে না। রেজাউল নিজে বলছে এটা। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত রেজাউলের বক্তব্য জানতে মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে যায় সময় সংবাদের প্রতিবেদক। ক্যামেরা দেখেই কারা ক্যান্টিন থেকে সটকে পড়ে রেজাউল। এরপর অন্য কারারক্ষীরা প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে রেজাউল কারাগারের বাইরে প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে। আমি সরেন আমি তো আমি না কোনো টাকা পয়সা নেই ভাই, আমি না জামিনের কোনো টাকা পয়সা না আমি কেন জামিন? উনি যে বলতেছে আপনি টাকা না, আমি টাকা দিছি ভাই, টাকা দিছি আমি। কত দিবেন? আমি দিছি 1 লাখ টাকা। কত করে? হ্যাঁ 25,000 দিছি প্রথমে, পরে দিছি 75,000 টাকা। কিছুক্ষণ পরই জেল সুপারের দেহরক্ষী প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা মোবাইল জমা নিয়ে তাদের কারাগারের ভেতরে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রেজাউল টাকা নেয়ার কথা স্বীকার করে সংবাদ প্রচার না করার অনুরোধ জানায়। এ সময় প্রতিবেদককে অবৈধভাবে অর্থ দেওয়ারও প্রলোভন দেখানো হয়। পরে এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করে সময় সংবাদের প্রতিবেদক।
এদিকে উচ্চ আদালত থেকে জামিনের পর সুকুমারের পরিবার তাদের আইনজীবীর মাধ্যমে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ আদালতে জামিননামা দাখিল করে। অন্যদিকে কারারক্ষী রেজাউলের দালাল রায়হানও আরেক আইনজীবীর মাধ্যমে একই আসামির জামিননামা দাখিল করে। পরে আদালত জ্যেষ্ঠ আইনজীবীর মধ্যস্থতায় একটি জামিননামায় উভয় আইনজীবীর স্বাক্ষরে আসামিকে মুক্তির আদেশ দেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় নেত্রীর মুক্তির জন্য বিএনপির আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকার বিরোধিতাই। গতকাল তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বেগম জিয়ার মুক্তির চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে। জনগণ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর জন্য তাদের আগ্রহ যতটা, তার চেয়ে বেশি সরকার বিরোধিতা। আসলে তারা কি চায় নিজেরাও জানে না। আমি বিএনপিকে অপরাজনীতি, ষড়যন্ত্র, অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে প্রবেশ সহ সভা সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে মৌন মিছিল করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল দুপুরে উপাচার্য বিরোধী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ নিষেধ উপেক্ষা করে মুখে কালো কাপড় বেঁধে নোটিশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করে। তাদের অভিযোগ, উপাচার্য বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আড়াল করতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে প্রবেশ সহ ক্যাম্পাসে মিছিল মিটিং নিষিদ্ধ করেছেন। উচ্চ আদালতের রায় মেনে বিশ্ববিদ্যালয়ের 4 কর্মচারীর চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য রেজিস্ট্রার অফিসে আদালতের কাগজ জমা দেন তারা। বর্তমান উপাচার্যের লাগামহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির ফলে আজকে ডুবতে বসেছে। উনি আইন মানেন না, বিধি মানেন না, মাঝে মাঝেই ওনার ইচ্ছা মতো উনি ফরমান জারি করেন। ওনার দুর্নীতি, ওনার স্বজনপ্রীতি, ওনার স্বেচ্ছাচারিতা আড়াল করবার জন্যেই এই ধরনের উনি প্রজ্ঞাপন জারি করেছেন। আগামী 7ই মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি কমিটির সভা শেষে উপাচার্য এম আব্দুস সোবহান জানান, 7 মার্চ থেকে প্রাথমিক আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 23 থেকে 31 মার্চ আবেদনকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3 শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে 15,000 শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। দেশের বাইরের খবর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন সিনেটররা। মঙ্গলবার মার্কিন সংসদের উচ্চ কক্ষ সিনেটে বিচারের পক্ষে 56 আর বিপক্ষে ভোট পড়ে 44টি। এর মধ্যে 6 জন রিপাবলিকান সিনেটর পক্ষে ভোট দিয়েছেন। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার মূল প্ররোচনাকারী হিসেবে অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন মামলা চালানো যায় না দাবি করে এর বিরোধিতা করেছেন বেশ কিছু রিপাবলিকান সিনেটর। মঙ্গলবার বিচার কাজ শুরু হলেও আগামী কয়েকদিন এই আইনি প্রক্রিয়া চলবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মার্কিন ইতিহাসে নিজ মেয়াদে 2 বার অভিশংসন মামলার মুখোমুখি হলেন ট্রাম্প। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। কামরুজ্জামান মামুন, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্যাপিটল হিলে 6 জানুয়ারি যে তাণ্ডব হয়েছিল, যে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, এবং বলা হচ্ছিল, অভিযোগ করা হচ্ছিল সব জায়গা থেকে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই একটি অভ্যুত্থানের চেষ্টা করেছে তার সমর্থকরা। হাজার হাজার লাখ লাখ যে সমর্থক সেদিন ক্যাপিটল হিল ঘিরে ছিলেন। 6 জানুয়ারি যে একটি বিশেষ দিন ছিল, কারণ ওই দিন কংগ্রেসে যে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন
তার কিন্তু অফিসিয়ালি একটি আনুষ্ঠানিক ঘোষণা কংগ্রেস থেকে দেওয়ার কথা ছিল। সেই দিন যে তাণ্ডব হয়েছে, যে হামলার ঘটনা হয়েছে এবং এই ঘটনায় যে 5 জন নিহত হয়েছেন ক্যাপিটাল হিলের ভেতরে, সেই ঘটনায় কংগ্রেসের যে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সেখানে ইতিমধ্যে অভিশংসিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে এখন ক্ষমতার পালাবদল হয়েছে। 20 জানুয়ারি ক্ষমতা নিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু ক্ষমতা পালাবদলের পরেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও এই প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট কংগ্রেসের যে উচ্চকক্ষ সিনেটে সেখানে অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। আজকে সিনেটে যে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার যে বিল সেটি উত্থাপিত হয়েছে এবং যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিনেটের অভিশংসিত হওয়ার যে বিল সেটি কি সিনেটে কি সাংবিধানিক কিনা, এই বিষয়টি নিয়েই আজকে কিন্তু আলোচনা হয়েছে। 2 দলের মধ্যে বিতর্ক হয়েছে এবং বিতর্ক শেষে 2 পক্ষের মধ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়েছে এবং যেটি আপনি মামুন বলেছেন যে 56 ভোটে এটি পাশ হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে অভিশংসন প্রক্রিয়ার মধ্যে পড়েছেন সিনেটে, এটি নিয়ে এখন শুনানি হতে পারে এবং এটি নিয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। সাংবিধানিকভাবেই এটি আজকে ভোটে পাশ হয়েছে। আজকে আমরা দেখেছি যে ডেমোক্র্যাট দল, আপনি জানেন মামুন, যে এর আগের সরকারের সময় ডোনাল্ড ট্রাম্পের সময় রিপাবলিকানরা উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু এখন কিন্তু ডেমোক্রেটরা অর্থাৎ বাইডেনের দল তারা সংখ্যাগরিষ্ঠ বলা যায় এই অর্থে যে এখন সিনেটের আসন সংখ্যা 100টির মধ্যে 50টি ডেমোক্রেট সদস্যদের এবং 50টি রিপাবলিকান সদস্যদের। এর পরেও ডেমোক্রেট দলকে সংখ্যাগরিষ্ঠ বলা হচ্ছে এই কারণে যখন ভোটাভুটি হয় তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার একটি ভোট রয়েছে এবং সেটি যদি কমলা হ্যারিস ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট, তিনি সেখানে ভোট দিলে অবশ্যই ডেমোক্রেট দলের সমর্থনে সেই ভোটটি পড়বে এবং সেই ক্ষেত্রে 51টি ভোট হবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এখন ডেমোক্রেট দল রয়েছে সিনেটে। কিন্তু অভিশংসন প্রক্রিয়ার নিয়ম হচ্ছে 2/3 ভোটের প্রয়োজন হয় এবং 2/3 ভোটের মধ্যে অর্থাৎ 100টি ভোটের মধ্যে 67টি ভোট পেতে হবে এই অভিশংসন প্রক্রিয়া যদি ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে হয়। এখন আজকে দেখা যাচ্ছে যে 100টি ভোটের মধ্যে যে 50টি রিপাবলিকান সদস্য তাদের মধ্যে কিন্তু 6 জন আজকে ডেমোক্রেট দলের যে প্রস্তাব এবং ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার যে প্রস্তাব সেই প্রস্তাবের পক্ষে তারা ভোট দিয়েছেন। অর্থাৎ রিপাবলিকান দলের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধেই তার দলের 6 জন সদস্য সিনেট সদস্য তারা কিন্তু দাঁড়িয়েছেন। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 6 জন হলে হবে না, এর সঙ্গে আরও 11 জন সদস্য 11 জন অর্থাৎ অন্ততপক্ষে 10 জন আরও অতিরিক্ত অর্থাৎ 16 জন রিপাবলিকান সিনেটরদেরকে কিন্তু এখানে যুক্ত হতে হবে, কারণ 67টি ভোটের প্রয়োজন হয়। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে করে 67টি ভোট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পড়বে কিনা, এই 16 জন রিপাবলিকান সিনেটর তারা কি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এই অভিশংসন প্রক্রিয়ায় ভোট দেবেন কিনা, এটি নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা চলছে, আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা খুব আশার কথা শোনাচ্ছেন না, কারণ তাদের মধ্যে যেটি দেখা যাচ্ছে যে এই সিনেটে ডোনাল্ড ট্রাম্প তিনি অভিশংসিত নাও হতে পারেন। এখন আজকে যে সাংবিধানিকভাবে এটি গৃহীত হয়েছে সিনেটে, এখন আগামীকালকে থেকে আগামী 2 দিন এ নিয়ে আলোচনা হবে, শুনানি হবে এবং সেই শুনানির পরে একটি ভোট হবে। এখন এই আলোচনাটা যদি একদিনের মধ্যেই শেষ হয়ে যায়, ডেমোক্রেট দল এবং রিপাবলিকান দলের যারা সিনেটর আছে তারা যদি আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসেন তাহলে হয়তো কালকেই আলোচনার পরেই হয়তো দিন শেষে ভোটাভুটি হতে পারে, আর না হলে হয়তো সেটি পরশুদিন এর পরের দিন হয়তো সেটি গড়াতে পারে। অর্থাৎ এই যে সিনেটে বিলটি উত্থাপিত হয়েছে অভিশংসন প্রক্রিয়া এবং শুনানি, এটিতে 18 ঘন্টা করে ডেমোক্রেট দল এবং রিপাবলিকান দল তারা উভয় পক্ষই তারা 18 ঘন্টা করে সময় পাবে। এখন 18 ঘন্টার আলোচনা সংক্ষিপ্ত হয়ে গিয়ে আগামীকালকে সকালবেলায় যে অধিবেশনটি শুরু হবে সেই অধিবেশন শেষে দিন শেষে আলোচনার পরে কিন্তু ভোটাভুটি হয়ে যেতে পারে, সেটি এখনও অনিশ্চিত যে সেটি কি হতে যাচ্ছে।
সেই রকম একটি পরিস্থিতিতে আজকে যখন সাংবিধানিক পদ্ধতি নিয়ে যখন আলোচনা চলছিল, তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আইনজীবী, দুজন আইনজীবী তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্য কিন্তু কংগ্রেসের সিনেটে গ্রহণযোগ্যতা পায়নি। তাদের যুক্তি খণ্ডন ছিল দুর্বল এবং এই জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আইনজীবীদের প্রতি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি অখুশি হয়েছেন। আপনি জানেন মামুন যে এর আগে যে একটি বড় আইনজীবী দল ছিল ডোনাল্ড ট্রাম্পের, তারা ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া নিয়ে কাজ করছিল, তারা কিন্তু স্বেচ্ছায় ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে গিয়েছিল এবং গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে এই নতুন আইনজীবী দলকে তারা নিয়োগ দিয়েছিলেন এবং সেই নতুন আইনজীবী যে নিয়োগ দিয়েছিলেন তারাই আজকে এই শুনানিতে অংশ নিয়েছেন, আলোচনা করেছেন এবং তাদের যুক্তিখণ্ডন কিন্তু সমর্থন পায়নি, দুর্বল যুক্তিখণ্ডন ছিল এবং এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু অখুশি হয়েছেন। এই ছিল অভিশংসন প্রক্রিয়া নিয়ে সার্বিক পরিস্থিতি। এখন আগামীকালকে এই শুনানিতে কি আলোচনা হয় এবং কখন ভোট হয় সেদিকেই এখন তাকিয়ে আছি আমরা সবাই। এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন মামলার বিষয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রচণ্ড তুষারপাত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্যের বিভিন্ন শহরের জনজীবন। একই সঙ্গে কমছে তাপমাত্রা। মঙ্গলবার গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। স্কটল্যান্ডের ছোট্ট গ্রাম আল-নাহারা, যেখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -16.7 ডিগ্রি সেলসিয়াস, যা 2020 সালের পরে পুরো যুক্তরাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি ঘন্টা প্রতি 50 মাইলের বেশি দমকা হাওয়া বইছে অনেক জায়গায়। এর ফলে করোনা মহামারীর কারণে থমকে থাকা ব্রিটেনের জনজীবনে নতুন করে বিপর্যয় নেমে এসেছে। তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিভিন্ন রুটে রেলের যাত্রা বাতিল করা হয়েছে। কয়েক জায়গায় ঘটেছে সড়ক দুর্ঘটনাও। তবে যুক্তরাজ্যের অনেকেই তুষার পড়ার দৃশ্য উপভোগ করছেন ঘরে বসে, আবার অনেকে লকডাউনে ঘর বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে পুরো পরিবার নিয়ে তুষারের মাঝে মগ্ন খেলাধুলা নিয়ে। আবহাওয়া অফিস বলছে এই তুষারপাতের কারণে বেশ কিছু এলাকায় 1 ফুটেরও বেশি বরফ জমতে পারে। রাশিয়া ও পূর্ব ইউরোপ হতে আসা প্রবল তুষার প্রবাহের কবলে আরো বেশ কয়েকটা দিন এইভাবেই কাটাতে হবে যুক্তরাজ্যবাসীকে। পাশাপাশি নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা রয়েছেই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পঞ্চম দিনেও কমেনি শৈত্যপ্রবাহের প্রকোপ। ভারী তুষারপাতে দেশটির সবচেয়ে বড় মহাসড়কে 70 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এদিকে এমন গোলযোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কৃষির ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানির মাঠঘাট, সড়ক কিংবা নদী যেদিকেই চোখ যায় দেখা মিলবে বরফের। ভারী তুষারপাতে রাজধানী বার্লিন থেকে কোলন কিংবা নেদারল্যান্ডসে যাওয়ার সবচেয়ে ব্যস্ততম মহাসড়কে আজকে আছে কয়েক হাজার যানবাহন। মহাসড়কটির 70 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। পুলিশ জানায় শুধু মঙ্গলবারই নতুন করে ঘটেছে শতাধিক দুর্ঘটনা। প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতকে উপেক্ষা করে এদিনও কৃষি ও কৃষকের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা সহ পরিবেশ রক্ষায় কৃষিকাজে বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো নিয়ে জার্মান সরকারের নতুন নীতিমালার প্রতিবাদে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেন কৃষকরা। বিভিন্ন অঙ্গরাজ্যের মতো নতুন কৃষিনীতির বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে সর্বস্তরের কৃষক জড়ো হয় বার্লিনে আঙ্গেলা ম্যার্কেলের কার্যালয় ও পার্লামেন্ট ভবনের সামনে। আমরা কৃষকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ সরকার কৃষকদের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করেছে। সরকার ফসল ও ফসলের পোকামাকড় রক্ষার মিথ্যা অজুহাত দেখিয়ে কৃষকদের ঠকানোর চেষ্টা করছে। আমরা সাধারণ কৃষকেরা এটা মানি না, মানতে চাই না। দেখুন, কৃষি মন্ত্রণালয় বা রাজনীতিবিদরা কৃষির কিছুই বোঝেন না। যে কীটনাশক ব্যবহারের নিষেধাজ্ঞার কথা সরকার বলছে, তাতে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে সাধারণ কৃষকেরা। কারণ ফসল উৎপাদন কমে যাবে, শাকসবজি বিদেশ থেকেই আমদানি করতে হবে, সেই সাথে বাড়বে খরচ, কষ্টে পড়বে কৃষকেরা। কৃষক হিসেবে আমার দিন চলে গেছে, কিন্তু আমার পরের প্রজন্মের কি হবে? চাষাবাদ কি তাহলে ছেড়ে দেব?
মঙ্গলবার সন্ধ্যায় কৃষকদের বিক্ষোভ শেষ হলেও তুষারপাত থেমে থাকেনি। জার্মানির আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী তুষারপাতের কারণে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে -25°C। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জার্মান পার্লামেন্টের সামনে আন্দোলনে যোগ দেয়া জার্মানির সর্বস্তরের কৃষকরা মনে করছেন কৃষি বাঁচলেই বাঁচবে সাধারণ মানুষ। তাই অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার পরামর্শ তাদের। জার্মানির বার্লিন থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেনটাকিতে গড়ে উঠেছে রাসায়নিক মুক্ত সবজি ফার্ম। বিশাল এই ফার্মে সবজির উৎপাদন হয় বৃষ্টির পানি ব্যবহার করে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে। এর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এ ফার্মে উৎপাদিত ফল ও সবজি। কৃষিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান অ্যাপ হারভেস্ট তৈরি করেছে এই বিশাল কৃষি ফার্ম, যেখানে বৃষ্টির পানিতে উৎপাদিত হচ্ছে রাসায়নিক মুক্ত ফল আর সবজি। সম্পূর্ণ পরিবেশ দূষণমুক্ত উপায়ে চলছে কৃষিকাজ। কেনটাকিতে 60 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই অর্গানিক ফার্ম। একই পরিমাণ কৃষি জমিতে খোলা আকাশের নিচে যে পরিমাণ পানির প্রয়োজন হয়, ফার্মের অভ্যন্তরে কৃষিকাজে তার চেয়ে অনেক কম পানির প্রয়োজন হয়। কৃষিকাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে এই পদ্ধতি। কোভিডের সময় কৃষকেরাই আমাদের জন্য খাবার উৎপাদন করেছে। ভালো মজুরি তাদের প্রাপ্য। আর প্রযুক্তি বান্ধব ফার্ম নিজস্ব পানি ব্যবহার করে, রাসায়নিক ব্যবহার করে না। তাই মানুষের প্লেটে ফল সবজি পৌঁছে দিয়ে আমরা শান্তি পাই। ফল ও সবজি পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয় এখানে। এ ফার্মে উৎপাদিত ফল ও সবজি বাজারে সাড়া ফেলবে বলে মত বিশ্লেষকদের। কোম্পানিটি শেয়ার বাজারে বিনিয়োগ করলে এ খাতে বিনিয়োগে ব্যবসায়ীরা আগ্রহী হবে বলেও মনে করেন তারা। আমাদের ভালো ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন, নিজেদের জন্য আর পরিবারের জন্য। পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদন করা হবে, রাসায়নিকের ব্যবহার থাকবে না এবং খেতেও সুস্বাদু হবে। এমন খাবারই চাই। অর্গানিক খাবারের দাম এখন অনেক বেড়েছে। আমি কয়েকদিন আগে দোকানে গিয়েছিলাম, মাত্র কিছু অর্গানিক সবজি কিনলাম, বিল আসলো $98। এই অবস্থায় এমন ফার্মের প্রয়োজন ছিল। গ্রিন হাউসকে কাজে লাগিয়ে সবজি উৎপাদনের এমন ফার্ম পুরো যুক্তরাষ্ট্রে প্রয়োজন। অ্যাপ হারভেস্টের আরও 2টি ফার্মের কাজ চলছে। 2025 সালের মধ্যে মোট 12টি ফার্মের কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। সাকিবের পরিবর্তে বাংলাদেশ দলে সুযোগ পেলেন সৌম্য সরকার। ঢাকা টেস্টও কঠিন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য, মন্তব্য মেহেদী মিরাজের। প্রতিদিন ভোর হতে না হতেই কাজের আশায় ফেনী শহরের 0 পয়েন্টে জড়ো হতে থাকেন শত শত শ্রমজীবী মানুষ। শুরু হয় দর কষাকষি। দামে বনিবনা হলে তবেই মিলবে শ্রমিক, যদিও তাদের শ্রমার্জিত অর্থে ভাগ বসায় মধ্যস্বত্বভোগী মাঝি আর কন্ট্রাক্টররা। জুলহাস তালুকদারের ক্যামেরায় ফেনী থেকে আরও জানাচ্ছেন আতিয়ার সজল। ফেনী শহরের 0 পয়েন্ট এলাকা। কাকডাকা ভোরে জড়ো হতে শুরু করেন শ্রমজীবীরা। কেউ নদী ভাঙনে সবহারা, কারো আবাদি জমি নেই, কেউ প্রান্তিক চাষি। সারা মাস কাজ করে বাড়িতে টাকা পাঠালে তাতেই চলে সংসার। কখনো নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের কাজ, কখনো উন্নয়ন প্রকল্পে মাটি কাটার কাজ, আবার কখনো গৃহস্থের বাড়িতে চাষাবাদের কাজ করেন তারা। কাজের প্রকার ভেদে মজুরিও হয় ভিন্ন ভিন্ন। ভোর 5টায় আমরা টাং রোড এই জায়গার ভিতরে আসি যে কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। যখন মনে করেন আমরা অপেক্ষা করতে করতে বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করি। 1000 টাকা করে বেতন দেয় এবং খাওয়ার টাকা নেয় 1100 টাকা। এখান থেকে বেতন দেয় আমাদের 400 টাকা। আরগুলো আমরা পাইতেছি না। সবাই পেটের ধান্দার জন্য বাড়ি থেকে চলে আসছি। অর্ধশত বছরেরও বেশি পুরনো এই হাটে এভাবে দর কষাকষি করে চলছে শ্রম বেচাকেনা। শ্রমজীবী মানুষের অভাবের কারণে উত্তরবঙ্গের মানুষের দিয়ে আমাদের ক্ষেত খামারের নির্মাণ কাজগুলা এই শ্রমিক দিয়ে আমরা মানুষ চাহিদা মিটায়। 45 বছর সময়কাল থেকে আছে। এর আগেও ছিল, পরিধি তখন সংখ্যা কম ছিল, এখন বিস্তৃতি করছে। কৃষিকাজ বলেন অথবা কনস্ট্রাকশন কাজ বা বিভিন্ন নির্মাণ কাজে এদের যথেষ্ট অবদান আছে। প্রতিদিন প্রায় 1,500-এর মতো মানুষ এখানে উপস্থিত হন তাদের শ্রমঘণ্টা বিক্রির জন্য। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেশের বিভিন্ন স্থানে ঠান্ডা কিছুটা কমলেও এখনো কনকনে শীতে স্থবির উত্তরাঞ্চল। এই মুহূর্তে দিনাজপুরের বিরলে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, আপনি জানেন যে দিনাজপুর অঞ্চলে কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু এখনো রয়েছে। মাঘ মাসের শেষের দিকে আপনাকে বলতে পারি যে
আজকে কিন্তু দেখলাম যে সকাল থেকে কুয়াশার প্রকোপটা অনেক বেশি। আমি এই মুহূর্তে রয়েছি বিরল উপজেলার কাঞ্চন মোড় এলাকা। আপনি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলে কিন্তু কুয়াশার যে ভাব সেটা আমরা লক্ষ্য করছি। সকাল থেকে কিন্তু আপনার অনেক বেশি কুয়াশা ছিল। এখন এটা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং সূর্য উঠলে কিন্তু কুয়াশা হয়তো আরো কেটে যাবে। তো আপনাকে যেটি বলতে পারি, গত কয়েকদিন আগে যেটি ছিল, আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে ঠান্ডার প্রকোপটা কিন্তু আপনার কিছুটা বেশি। যারা এই পথচারী এখানে তারা চলাচল করছেন, পাশাপাশি ছোটোখাটো যানবাহন যারা চলছেন, আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে শীতের যে কাপড় সেটি পরে তারা আপনারা চলাফেরা করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা আজকে যেটি 10.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের যে আর্দ্রতা সেটা কিন্তু আপনার কমে আসছে, আর বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু কম। এই কারণে ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু কিছুটা কমে এসেছে। এবং আমরা দেখেছি সারাদিন সূর্য থাকে। সে সূর্যের এই ইয়েতে কিন্তু আমরা দেখেছি যে আপনার কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। এ মুহূর্তে আমি এখানে একজন পথচারী রয়েছে, তার কাছে জানতে যাবো যে দিনাজপুরে এই অঞ্চলের শীতের প্রকোপটা কেমন। শীত ভালো আছে, শীত ভালো কুয়াশা আছে, কোনো সমস্যা নেই। যদি মানে শীতের বিভিন্ন কাপড় মানুষ পরে বেড়াচ্ছে। শীতের খুব প্রচণ্ড শীত, মানুষ এখনো ঘর থেকে সব মানুষ বাইরে হতে পারেনি। আমরা শুনলাম যে শীতের যে প্রকোপ, শীতের কারণে যে মানুষের যে দুর্ভোগ, আপনাকে বলতে পারি যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু মানুষরা শহরে যায়। তারা অনেকে নির্মাণ শ্রমিক আছেন, দিনমজুর আছেন, আপনার যারা কাজ করেন তারাও কিন্তু আপনার এই গ্রাম অঞ্চল থেকে আপনার শহরে যান। এবং তারা কিন্তু শুধু এই অঞ্চল না, দিনাজপুর যেহেতু 13টি উপজেলা, আমরা দেখেছি যে শহরমুখী সকাল থেকে কিন্তু অনেকে হয় এবং তারা কিন্তু শহরের কাজে চলে যান। এবং আমরা যে বিষয়টি আপনাকে জানাতে পারি যে ঠান্ডার কারণে বয়স্ক মানুষ তারা করে বড় মৌসুম এখন চলছে। এই বড় মৌসুমে যারা কৃষক যারা আবাদ করেন তারা কিন্তু এই ভোরবেলায় তারা জমিতে আসেন, জমিতে তারা চাষাবাদ করেন, রোপা বেতন করেন। সব কিছু মিলিয়ে কিন্তু শীতের যে কষ্ট দুর্ভোগ সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে তারা যেটা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরেকটু আপনার বাড়বে। এই বা বাড়ার কারণে হয়তো শীতের কিছু প্রকোপ বা ঠান্ডা বা হিমেল হাওয়া সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার কমে আসবে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রায় যে স্থবিরতা, সেই স্থবিরতা কিন্তু আপনার আরেকটু হলেও তারা শান্তিতে থাকবে বা কমে আসবে। তো দিনাজপুরের আমাদের যে শীতের এই অঞ্চলটি, এই অঞ্চলে কিন্তু শীতের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু এখনো রয়ে গেছে। আমরা জানি যে পৌষ মাঘ পরবর্তী ফাল্গুন মাস, এই ফাল্গুন মাস পর্যন্ত ঠান্ডার প্রকোপটা হয়তো কিছুটা থাকবে। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল। মামুন। উত্তরাঞ্চল থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে দিনাজপুরের বিরল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। 10,000 গ্রাহকের জমা টাকা নিয়ে উধাও পিরোজপুরের এহসান গ্রুপ। ভুক্তভোগীদের অভিযোগ, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানের কর্ণধার। সারা জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা মানুষের দাবি, মুনাফা নয় অন্তত মূলধনের অর্থ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। জেলা প্রশাসন জানিয়েছে ব্যবস্থা নিতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাবেক এমএনএম কর্মী ও মসজিদের ইমাম রাগিব হাসান একে একে চালু করে 14টি প্রতিষ্ঠান। এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ লাখ টাকার বিপরীতে মাসে 2000 টাকা মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় 10,000 গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। গ্রামে যাই বিভিন্ন হুজুরের মাধ্যমে আমাদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এই টাকাগুলো রাখাইছে। 3.5 লক্ষ টাকা রাখছি। আমি ওইভাবে লাভ অংশ নিয়ে আমিও কিন্তু ডিপিএস করে ওইখানে রাখছি।
গ্রাহকরা জানান শুধু পিরোজপুরই নয়, আশপাশের জেলার লোকজনের কাছ থেকেও টাকা নেয়। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনার দোহাই দিয়ে প্রথমে কয়েক বছর লেনদেন ভালোভাবে চললেও পরবর্তীতে প্রতারণা শুরু করে তারা। টাকা দেবে কই জায়গায় 2 মাস সময় নেয়, 4 মাস সময় নেয়, 6 মাস সময় নেয়, এরকম নিয়ে এরকম গাড়াইতেছে, কিন্তু টাকাটা দিতেছে না। ছেলে মেয়ে আর গলায় দড়ি দিয়ে মরার কাজ হয়ে গেছে এই টাকার দিন। যারা বিশেষ করে গরিব মানুষ, এরা তো এই টাকা ফেরত পাচ্ছে না, তাদের কাছ থেকে দুর্ব্যবহারের সম্মুখীন হচ্ছে। আমার টাকাটা আমি উঠেই নেব, টাকাটা আমি একবার ভাত খেতে পারিনি। প্রতিদিনই পাওনাদাররা এসে ভিড় করলেও হদিস নেই মূল অভিযুক্ত কারো। একই মালিকের অন্য প্রতিষ্ঠানগুলোর নাম ফলক সংশোধন করে চালানো হয়। কত টাকা কি আছে, কার কিনা আছে এই বিষয়ে কি আমি বলতে পারবো? সমবায় দপ্তর থেকে নিবন্ধন নিলেও শর্ত ভঙ্গ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন বলছে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের গোজামিন তো আমি বলতে পারবো না। তা আমার কাছে বিগত অডিট নোটে 427 জন সদস্য ছিল, এবছরও কোনো সদস্য বাড়েও নাই কমেও নাই। আমরাও এহসান গ্রুপের কাছ থেকে মানুষজনের টাকা পয়সা ফেরত পাওয়া দ্রুত সে বিষয়ে আমাদের নিয়মিত মাসিকভাবে আমরা পর্যালোচনা করছি। পিরোজপুর সদরের খলিশাখালীতে এহসান আবাসন প্রতিষ্ঠান দিয়ে মুফতি রাগিব হাসান 2010 সালে শুরু করে কার্যক্রম। সময় সংবাদ, পিরোজপুর। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেকর্ড 55,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বছর শেষে বিক্রি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংকের সুদের হার কম থাকায় সাধারণ মানুষ সঞ্চয়পত্রে আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন ব্যাংকাররা। তবে শর্ত নিশ্চিত করতে বিনিয়োগকারীদের পরিচয় অনুসন্ধানের পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পরিসংখ্যান বলছে 2019-20 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল 67,127 কোটি 75 লাখ টাকা। আর চলতি অর্থ বছরে 6 মাসে বিক্রি হয়েছে প্রায় 55,000 কোটি টাকার সঞ্চয়পত্র। এক্ষেত্রে তারল্য সংকটে সুদহার বেশি হলে সাধারণ মানুষ ব্যাংকমুখী হবেন বলে জানান ব্যাংকাররা। যখন কোভিড কেটে যাবে, বেসরকারি খাতে সরকারি খাতে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। যখন টাকার প্রয়োজন হবে তখন ব্যাংকগুলোর যখন আমানতের চেয়ে ইনভেস্টমেন্ট বেশি হবে, তখনই সঞ্চয়পত্রের সাথে মুনাফার যে পার্থক্য সেটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রির এই হার অব্যাহত থাকলে বছর শেষে মোট বিক্রির পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে সামাজিক সুরক্ষা নিশ্চিত হলেও বিনিয়োগকারীদের অবস্থা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন তারা। অনেকেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা কিন্তু সঞ্চয়পত্রের এই মুনাফার উপর অনেকাংশে কিন্তু নির্ভরশীল। তো আমি মনে করি যে এই জায়গাতে অন্তত সরকারের যদি কিছু ভর্তুকি দেওয়াও লাগে সেখানে সরকার দিতে পারে। তবে অন্যান্য জায়গায় বিনিয়োগের যে আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু সংকুচিত হয়ে আছে। সবশেষ বিক্রির লাগাম টেনে ধরতে 2015 সালে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার গড়ে 2% কমায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারকে শক্তিশালী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC দুবাইতে রোড শো আয়োজন করেছে। মঙ্গলবার সকাল 10টা থেকে দুবাইয়ের 5 তারকা হোটেল পার্ক হায়াতে 4 দিন ব্যাপী রোড শো শুরু হয়। শিবলা সাদিকের রিপোর্ট। বাংলাদেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে প্রবাসীদের অংশগ্রহণ আরও বাড়াতে দুবাইতে রোড শো আয়োজন করল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে প্রবাসীরা কিভাবে শেয়ার মার্কেটে সরাসরি বিনিয়োগ করতে পারবে এবং বিনিয়োগের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। তারা বিনিয়োগের জন্য জায়গা খুঁজে পায় না, অনেক সময় বুঝতে পারে না প্রবাসীরা কোথায় বিনিয়োগ করবে। এখানে সেই কনসালটেন্সি সার্ভিসটা যদি দেওয়া হয় তাহলে প্রবাসীদের একটি সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশের পরিচিতির জায়গায় একটু গ্যাপ হয়ে গেছে, তাই আমরা এখানে এসেছি চারটি অনুষ্ঠান করবো করে প্রপার বাংলাদেশকে তুলে ধরতে চাই। সবসময় বাংলাদেশের একটা প্রোপাগান্ডা আমরা খেয়াল করেছি, নেগেটিভ নিউজগুলো আসে, আমরা চাচ্ছি পজিটিভ বাংলাদেশ। 4 দিন ব্যাপী এই রোড শোতে প্রথম দিনের আলোচনা ছিল ইনভেস্টর সামিট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। দ্বিতীয় দিনের আলোচনায় থাকছে নিউ ইনভেস্টর অপরচুনিটি ইন বাংলাদেশ। তৃতীয় দিনে স্কোপ অফ ইকুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। দুবাইয়ের ব্যবসায়ী উদ্যোক্তারা জানান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই উদ্যোগে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। কোভিডের মধ্যে অনেকে প্রশ্ন করছেন কেন এই সময়, দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট। এবং বাংলাদেশের যে সম্ভাবনাটা এই সময় ওনারা যে প্রেজেন্টেশনগুলো করেছেন খুবই প্রফেশনাল, আয়োজনটা খুব ভালো। আমি মনে করি ইট শুড নট বি ওয়ান অফ, এরকম বছরে 2-3টা রোড শো পৃথিবীর বিভিন্ন জায়গায় করা উচিত এবং ঘুরে ঘুরে করা উচিত যাতে নেটওয়ার্কটা ডেভেলপ করে। অত্যন্ত বড় একটা উদ্যোগ এবং এটা প্রবাসীদের জন্য একটা সুখবর।
প্রবাসীরা বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার একটা বিরাট সুযোগ। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আরও বেশি শক্তিশালী করতে দুবাইয়ের পরবর্তী পৃথিবীর অন্যান্য দেশে রোড শোর আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। সাকিব না থাকায় চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। সেক্ষেত্রে ফল নিজেদের পক্ষে আনতে হলে দায়িত্ব নিতে হবে তরুণদের। তবে একটা দল হয়ে খেললে আর ভুল শোধরাতে পারলে জয় সম্ভব বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে সেঞ্চুরি পাওয়ায় সামনে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান মিরাজ। এদিকে ঢাকা টেস্টের দলে সাকিব আল হাসানের পরিবর্তে ডাকা হয়েছে অলরাউন্ডার সৌম্য সরকারকে। চট্টগ্রামের উইকেট বড় ধাঁধা হয়ে থাকলো বাংলাদেশের জন্য। শেষ দিনে যার উত্তর খুঁজে পায়নি স্বাগতিক বোলাররা, তাই ঢাকা টেস্টের আগে মাঠে গিয়েই সরাসরি উইকেট পরিদর্শনে কোচ রাসেল ডমিঙ্গো। অনুশীলনে নামার আগে ড্রেসিং রুমে হয় দীর্ঘ মিটিং। সিরিজ বাঁচাতে হবে যে কোনো মূল্যে। সাকিব না থাকায় কাজটা কিছুটা হলেও কঠিন হবে। তবে মঞ্চটা ঢাকা বলেই আশাবাদী হওয়া যায়। এ মাঠেই তো টাইগাররা বধ করেছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে। সুপার সাকিবের অনুপস্থিতিতে এবার ব্যাটন নিতে চায় তরুণরা। সাকিব ভাই থাকলে আমরা অনেক ভালো হতো, হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাসটা আরও বেশি পেতাম। বাট যেহেতু সে নাই, বাট আমরা মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাইম আছে। ঢাকা টেস্টের দলে সাকিবের জায়গায় ডাক পেয়েছেন সৌম্য সরকার। একাদশে পরিবর্তন আসতে পারে আরও একটা। বড় আশা নিয়ে নাজমুল শান্তকে দলে রাখলেও টিম ম্যানেজমেন্ট এখন ধৈর্যহারা। ওয়ানডে সিরিজে 38 আর প্রথম টেস্টে 25 রান করা শান্তর জায়গায় দেখা যেতে পারে মিঠুনকে। তবে দলে কে আসছে তা নিয়ে ভাবনা রেখে মিরাজের লক্ষ্য নিজেদের পারফরমেন্সে উন্নতি আনা। এখানে প্রত্যাশা অবশ্যই থাকবে ভালো করার, কারণ হয়তো ওরা একটা ম্যাচ জিতেছে, আমরা যদি এখানে ভালো করতে পারি, ম্যাচ জিততে পারি, তাহলে হয়তো আমরা খুব ভালো মতন স্ট্রংলি কামব্যাক করতে পারবো। দল হেরে যাওয়ায় চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত খেলেও আড়ালেই থেকে গেছেন মিরাজ। এতদিন বল হাতে দলকে সার্ভিস দিয়ে যাওয়া মিরাজ নিজের ব্যাটিং সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। আপাতত নিজের ব্যাটিং অর্ডার নিয়ে না ভেবে ধারাবাহিকতা ধরে রাখতে চান এই অলরাউন্ডার। 4-5 বছর পর যদি আমার সুযোগ আসতেও পারে, হয়তো সেই সময় আমাকে নিজেকে মেন্টালি স্ট্রং করে আমি হয়তো উপরে ব্যাটিং করতেও পারবো ইনশাআল্লাহ। বাট আমি মনে করি তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, নিজের ব্যাটিংকে প্রতিনিয়ত ঝালাই করতে হবে এবং প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জ নিয়ে এবং ইমপ্রুভমেন্ট করতে হবে। দলে ডাক পাওয়া সৌম্য সোমবার রাতেই করোনা টেস্ট করে টিম হোটেলে উঠেছেন। টেস্ট দলের বাইরে থাকলেও ব্যক্তিগত অনুশীলনে ছিলেন এই অলরাউন্ডার। সবশেষ 2019 সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মাঠে ফুটবল খেলে নয়, শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে ফুটবল ফ্রি স্টাইলে 4 বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন চট্টগ্রামের ছেলে আশরাফুল ইসলাম জোহান। ভবিষ্যতে ওয়ার্ল্ড ফুটবল ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার আশা তার। ছেলের এই অর্জনে খুশি পরিবারের সদস্যরা। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। মাঠের খেলা ফুটবল, যেখানে একজন আরেকজনকে বল প্রদানের মাধ্যমে গোল করে থাকে। তবে ফুটবল দিয়ে শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে আরেক ধরনের খেলার কথা অনেকেরই অজানা, যার নাম ফুটবল ফ্রি স্টাইল। ইউটিউব দেখে ফুটবল ফ্রি স্টাইলে দারুণ দক্ষতা অর্জন করেন চট্টগ্রামের ছেলে আশরাফুল ইসলাম জোহান। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সুনাম অর্জন করে চলেছেন এ তরুণ। অল্প বয়সেই তার ঝুলিতে জমা পড়েছে 4টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ। 2018 সালে সাইড হেড স্টল বল কন্ট্রোলের মাধ্যমে প্রথম রেকর্ডটি করেন। 2020 সালে একই ইভেন্টে 30 সেকেন্ডে 66 বার বল নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে নতুন রেকর্ড করেন জোহান। এছাড়া নেক, থ্রো অ্যান্ড ব্যালেন্স ও মোস্ট ফুটবল ক্রস ওভার ইভেন্টেও বিশ্ব রেকর্ড করার কৃতিত্ব অর্জন করেন জোহান। ফুটবল খেলাটা হচ্ছে মানুষের মেইন পেশা, মানে ফুটবল খেলতে থাকে, ক্রিকেট খেলতে থাকে, কিন্তু ফুটবল ফ্রি স্টাইল বলে যে একটা ডিফারেন্ট স্পোর্ট আছে, ওরা অনেক মানুষই আজকে ডিসকভার করেনি। কারণ হচ্ছে হয়তো এটা কোনো বড় কোনো গ্রাউন্ডসে বড় কোনো কম্পিটিশনে এটা কোনো ক্যাটাগরি নাই, যেমন অলিম্পিক্সে কোনো ক্যাটাগরি নেই। নিজেদের একটা আমাদের অর্গানাইজেশন আছে যেটাকে বলে ওয়ার্ল্ড ফুটবল ফ্রি স্টাইল অ্যাসোসিয়েশন। ওটার আন্ডারে আমাদের ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় এভরি ইয়ার আগে, কিন্তু এছাড়া অফিসিয়ালি রিনাউন্ড কোনো বড় কম্পিটিশন না থাকার কারণে হয়তো আজকে এত অনেক আন্ডারলাইং একটা স্পোর্ট ফুটবল ফ্রি স্টাইল। ছেলের এ ধরনের অসাধারণ কৃতিত্বে গর্বিত পরিবারের সদস্যরা। পকাই দিতাম আমি যে এসব তো কখনো দেখি নাই, এগুলো করে লাভ নাই, তুমি খাও না দাও না, খালি লাফালাফি করে তো কিছু হবে না। ওটা আম্মু হবে একদিন হবে এসব বলতো।
তো ফুটবল খেলা, আমি যে ফুটবলে যাও, ক্রিকেটে যাও, এসব বলতাম আর কি। তো এখন তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ 18-এও একটা অ্যাচিভ করেছে সে, এখন 2-2টার উপর 3টা অ্যাচিভ করেছে। তো অত সফলতার সাথে লেখাপড়ার পাশাপাশি যেহেতু এটা করতে পেরেছে, অবশ্যই খুশি। তবে ওয়ার্ল্ড ফুটবল ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া 20 বছর বয়সী এই তরুণের মূল লক্ষ্য। প্রথমবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পর তো অনেক খুব সবাই অনেক এক্সাইটেড হয়েছিল। এরপর 2 বছর কোনো রেকর্ড না করার পর অনেক মনে হচ্ছে আমার রেকর্ড ব্রেকার তো এই তো থমকে গিয়েছে, ওর হি ইজ সাইলেন্ট রাইট নাও, কোনো রেকর্ড আসতেছে না। এরপর যখন 2021 এখন নতুন সব সার্টিফিকেটস পাই, তো আবার একটা ফিলিং আসে আর কি যে আই এম ব্যাক। এরকমভাবে বোঝানো যাচ্ছে যে আমি এখনও রেকর্ড ব্রেক করতেছি, আই এম স্টিল অন দ্য সিন, আমি এখনও ট্রেনিং করতেছি, আমি ওরকম লেভেলে ট্রেনিং করতেছি টু ব্রেক ওয়ার্ল্ড রেকর্ড স্টিল নাও। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে 7ম সেমিস্টারে অধ্যয়ন করছেন জোহান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অভিক আনোয়ার, যার হাত ধরেই রেসিং ট্র্যাকে প্রথম কোনো সাফল্যের দেখা পায় বাংলাদেশ। মালয়েশিয়ান ফর্মুলা 1 ট্র্যাকস এবং এরপর সবশেষ জিতলেন প্রো চ্যাম্পিয়নশিপে রাউন্ড 3, যে শিরোপাটা তিনি উৎসর্গ করেছেন বন্ধু ক্রিকেটার তামিম ইকবালকে। সময় সংবাদে অফিক বললেন, পৃষ্ঠপোষকতা পেলে জিততে চান লেমন্স চ্যাম্পিয়নশিপও। মাহবুব রিমনের রিপোর্ট। ভাবুন তো একবার, স্টিয়ারিং হাতে রেসিং ট্র্যাকে ঝড় তুলে বিশ্বের সব বাঘা রেসারদের পেছনে ফেলে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলছেন একজন বাংলাদেশি। প্রথম ভাবনায় অলীক মনে হলেও এতদিনের সেই কল্পনাই ধরা দিয়েছে বাস্তবে, আর সেটা অভিক আনোয়ারের হাত ধরেই। শখের বশেই শৈশবের রেসে হাতে খড়ি অভিকের। ছুটতে চাইতেন শুমাখার, ভেটেল, হ্যামিল্টনের গতিতে। লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে ওড়ানোই যার স্বপ্ন। পরে গড়েছেন ইতিহাস। 2019 সালে প্রথম রেস জয়ের পর সবশেষ এসি প্রো চ্যাম্পিয়নশিপের রাউন্ড 3ও পুরে নিয়েছেন পকেটে। কেমন ছিল সেই পথচলা? সর্বশেষ রেসটা খুবই ডিফিকাল্ট ছিল। সেকেন্ড যে কোয়ালিফাই করেছে তার টাইম আর আমার টাইমের গ্যাপ ছিল 1 সেকেন্ডের 10th। রেসিং পোডিয়ামে উঠলে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে ওরা তাকায় থাকে, বলে বাংলাদেশ হাউ, মানে দেয়ার সারপ্রাইজ যে বাংলাদেশ থেকে একজন রেস ট্র্যাক ছাড়া এসে রেস জিতছে বা 3rd, 2nd হচ্ছে, এটা কীভাবে পসিবল। ফর্মুলা 1-এ যারা 1, 2, 3 হতো ওদের দেশে ফ্ল্যাগ থাকতো। তা আমার ইচ্ছা ছিল কোনোদিন আমার নিজের দেশের জন্য ফার্স্ট হয়ে এই জাতীয় সঙ্গীতটা যাতে বাংলাদেশের বাজে। এন্ড সবার দোয়ায় 2বার ইনশাল্লাহ ফার্স্ট হয়েছি। সঙ্গে আছে অনুপ্রেরণা, সেটা জাতীয় দলের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। বন্ধুকে উৎসর্গ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় জয়টা। আমি যখন রেস করতাম শুরুর দিকে 17 সালে ইন্টারন্যাশনালি, তখন তো কিছু জিততাম না 17-18-তে। তো তখন সে বলতো কি শুধু রেস করো, কিছু তো জিততেছো না। এই রেস উইনটা তাকে ডেডিকেট করাতে সে খুব খুশি, নিজে থেকে শেয়ার দিল, বললো ভেরি গুড জব। তবে অভিকের স্বপ্ন জয়ের পথে আছে পদে পদে বাধা। ফর্মুলা 3-র লাইসেন্স থাকলেও বাংলাদেশে অনুশীলনের নেই কোনো সুবিধা। তাই তো প্লে স্টেশন গেম আর সিমুলেটরেই ভরসা তার। এগিয়ে আসতে বললেন পৃষ্ঠপোষকদের। বাংলাদেশি টাকায় পুরো সিজন করতে অ্যারাউন্ড 35 to 40 লাখ, আর এইটার হাফের একটু কম এতগুলা স্পন্সর মিলে হচ্ছে, আর বাকিটা নিজের পকেট থেকে দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে 15-20 লাখ টাকা যখন কেউ নিজের পকেট থেকে দিবে, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করবে, আরে এই টাকায় তো আই ক্যান বাই অ্যান এক্সিও অথবা ব্র্যান্ড নিউ প্রোটন সাগা, মানে আমি রেস কেন করব। চলতি মাসেই এসি প্রো চ্যাম্পিয়নশিপ রাউন্ড 4 খেলবেন অভিক। সাফল্যের সৌরভ সেখানেও ছড়িয়ে দেওয়ার সংকল্প বাংলার এই গতি তারকার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে উদযাপিত হলো জাতীয় ক্রীড়া দিবস। প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে পালন করা হলেও এবছর করোনার কারণে আয়োজন ছিল সাদামাটা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনার বিধিনিষেধের কারণে খেলাধুলার কোনো ইভেন্ট বাদে মঙ্গলবার কাতারে উদযাপিত হলো জাতীয় ক্রীড়া দিবস। দিবসটি উপলক্ষে সরকারের ছুটি ঘোষণা করে দেশটির সরকার। জাতীয় ক্রীড়া দিবসের ছুটি পেয়ে পর্যটন নগরী আল কুর্নিশ ও লুসাইল সিটিতে আনন্দ উৎসবে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। 2022 সালের ফুটবল বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার অপেক্ষায় আছেন বলে জানান তারা। সরকারি ছুটির দিন আজকে আমরা সবাই এখানে কন্ডিশনের মধ্যে আসছি, একটু ঘোরাফেরা করতেছি, কারণ আমরা তো ছুটির দিনে আমাদের ঈদের দিনের মতো স্পোর্টস ডে উপলক্ষে আমরা বন্ধু বান্ধব নিয়ে বাইরে ঘোরাফেরা করতেছি। তবে দিবসটির গুরুত্ব আগে থেকে তুলে ধরা হলেও ভুলে কাজ করতে যাওয়ায় অনেককে গুনতে হয়েছে জরিমানা। ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে দেশটির নাগরিক ও প্রবাসীদের মধ্যে। বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্টেডিয়াম ও বড় বড় ইমারত। সময় সংবাদ, কাতার। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
স্ল্যাবের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে রেলিং বসানো শুরু, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পূর্ণাঙ্গ রূপ। মূল সেতুর 92% কাজ শেষ, চলছে আলংকরিক কার্যক্রম। প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন, 1 দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। জার্মানিতে চলতি সপ্তাহে -25 ডিগ্রিতে নামার আশঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।